আজকের আলোচনার বিষয় হলো এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায়। আজকে আলোচনার বিষয় হলো এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। তো প্রথমে আমরা আসব পর্যায় সারণী কাকে বলে এই সংজ্ঞাটা জানার জন্য। তো পর্যায় সারণী মূলত হলো একটি টেবিল বা ছক তালিকার মতো, তো যেখানে হলো মৌলসমূহকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে ক্রমান্বয়ে মিল রেখে সাজানো হয়েছে। তো যদি একটু শুদ্ধ বইয়ের ভাষায় বা সংজ্ঞা আকারে একটু লিখতে চাই, তাহলে আমরা লিখবো হলো পর্যায় সারণী হলো মৌলিক পদার্থ সমূহের একটি সারণী বা ছক, যেখানে মৌলগুলো তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায়ক্রমে সাজানো থাকে। এই সারণীকে পর্যায় সারণী বলে। তো আমাদের এই সংজ্ঞার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে মৌলসমূহ তাদের যে আমরা পর্যায় সারণীতে যে সাজিয়েছি, এই সাজানোটা হয়েছে কিন্তু পারমাণবিক সংখ্যার উপর ভিত্তিতে। অর্থাৎ আধুনিক পর্যায় সারণী ক্লাস 9-10 এর বইয়ে বর্তমান যে পর্যায় সারণীটি উপস্থাপন করে দেওয়া হয়েছে, ওই পর্যায় সারণীটা কিন্তু আধুনিক পর্যায় সারণী, এবং ওই পর্যায় সারণীটা সাজানো হয়েছে মূলত পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। তো এই পর্যায় সারণীকে সুন্দরভাবে গোছালোভাবে সাজানোর জন্য অনেক বিজ্ঞানী কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তাদের সকলেরই কিছু না কিছু ত্রুটি ছিল। তো আমরা প্রথমত প্রত্যেকটা বিজ্ঞানী পূর্বের দিকে পর্যায় সারণীটাকে কিভাবে সাজিয়েছিল এবং তারা কি রকম নামে নাম করেছিল, সংজ্ঞায়িত করেছিল, এই বিষয়গুলো আমরা একটু জানবো। কেননা আমাদের এই রসায়ন পরীক্ষার সময়, বোর্ড পরীক্ষার সময় আমাদের সেখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো হয়, বহু নির্বাচনী প্রশ্নগুলো হয়ে থাকে। সেগুলো পাওয়ার জন্য আমাদের মূলত সেটা জানতে হবে। তো এই পর্যায় সারণীটি প্রথমে, এই পর্যায় সারণীর কিছু প্রাথমিক বিষয় না বললেই নয়। তো প্রথমত আসতে হবে যে পর্যায় সারণীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হলো মোট 118টি। পর্যায় সারণীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হলো মোট 118টি। এই আবিষ্কৃত মৌলের তথ্য, তো এগুলো তথ্য কণিকা। এটা হলো আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। এটা হলো আমাদের নৈর্ব্যক্তিক অংশের জন্য কাজে লাগবে। তো এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হলো 118টি। তো এই 118টি মৌল নিয়েই কিন্তু আমাদের এই পর্যায় সারণীটি সাজানো হয়েছে। তো এই 118টি মৌলের মধ্যে এই 118টি মৌলের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি মৌল, আর অবশিষ্ট যে মৌলগুলো পাওয়া যায় সেগুলো হলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়। অবশিষ্ট যে মৌলগুলো আছে সেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়, এগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। তো এখন তোমাদের নৈর্ব্যক্তিকের জন্য যেটা মনে রাখতে হবে সেটা হলো এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? 118টি। আর যদি বলে প্রকৃতিতে এর মধ্যে কয়টি পাওয়া যায়, সেটা হবে অ্যান্সার 98টি। আর হলো কৃত্রিমভাবে বা ল্যাবরেটরিতে পাওয়া যায় মৌল কয়টা? ল্যাবরেটরিতে পাওয়া যায় হলো 20টি। এখন ল্যাবরেটরিতে পাওয়া যায় বলতে ল্যাবরেটরিতে তৈরি করা হয়, মূলত এটা হবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এটা হবে মূলত ল্যাবরেটরিতে তৈরি করা হয় হলো 20টি মৌল। তো এখন এই পর্যায় সারণীকে সাজানোর জন্য বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মতবাদ দিয়ে তারা হলো সাজিয়েছে। তো এর মধ্যে নোট যেটা করতে হবে সেটা হলো যে এই 118টি মৌল নিয়ে পর্যায় সারণীটি যে সাজানো হলো, এর মধ্যে
বিভিন্ন বিজ্ঞানী ল্যাভয়েশিয়ে, ডোভেরাইনার, নিউল্যান্ড, বিজ্ঞানী মেন্ডেলিভ, এরা সবাই পর্যায় সারণীটাকে সাজিয়েছিলেন পারমাণবিক ভরের ভিত্তিতে, যার কারণে পরবর্তীতে এটা চেঞ্জ করতে বাধ্য হয়েছিল সবাই, কারণ তখন ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলোতে মিল থাকতো না, এলোমেলো হয়ে যেত। কিন্তু পরবর্তীতে আধুনিক পর্যায় সারণীর বর্তমান যেটা আমরা 9-10 বইয়ে পড়ি, সেইটা হলো আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীটা তো সাজিয়েছিলেন হলো বিজ্ঞানী মোসলে। এই বিজ্ঞানী মোসলে এসে আধুনিক পর্যায় সারণীর মডেলটি উপস্থাপন করেন এবং তিনি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণীটিকে উপস্থাপন করেছিলেন। এখন এখানে মনে রাখতে হবে এটাই যে একমাত্র আধুনিক পর্যায় সারণী যেটি আমরা বর্তমান পড়তেছি সেইটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো, এবং এই পর্যায় সারণীটি উপস্থাপন করেছিলেন বিজ্ঞানী মোসলে। আর তার সালটা মনে রাখতে হবে, আর এই তার সালটা হলো 1913 সালে। তাছাড়া এর আগে যতজন বিজ্ঞানী পর্যায় সারণীটা সাজিয়েছিলেন তারা সকলেই পারমাণবিক ভর সংখ্যার ভিত্তিতে সাজিয়েছিলেন, যার কারণে ওটা পরিবর্তন করতে বাধ্য হওয়া লাগছে। যাই হোক, তো প্রথমে আমরা আসব বিজ্ঞানী ডোভেরাইনার। বিজ্ঞানী ডোভেরাইনার। আচ্ছা, এখানে নোটে যেটা বলছিলাম যে পর্যায় সারণীর ভিত্তি হলো নৈবিত্তিকের জন্য পর্যায় সারণীর ভিত্তি, পর্যায় সারণীর ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা। তাহলে পর্যায় সারণীর ভিত্তিটা কি? পর্যায় সারণীর ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি, হ্যাঁ এটা হবে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা। আর আধুনিক পর্যায় সারণী উপস্থাপন করেছে বিজ্ঞানী মোসলে। ঠিক আছে, এখন আমরা আসব এই অন্যান্য বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানী ডোভেরাইনার। বিজ্ঞানী ডোভেরাইনার, এই বিজ্ঞানী ডোভেরাইনার তিনি পর্যায় সারণীকে পারমাণবিক ভর সংখ্যার ভিত্তিতে উপস্থাপন করেছিলেন। তার সূত্রটি ছিল এরকম যে পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলোকে সাজানো হলে প্রথম মৌলের সঙ্গে তৃতীয় মৌল এর পারমাণবিক ভর যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে মাঝের মৌলের পারমাণবিক সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ডোভেরাইনারের পর্যায় সারণীর সূত্রটি কি ছিল? যে পারমাণবিক ভরের ভিত্তিতে যদি আমরা 3টি মৌলকে সাজাই, পারমাণবিক ভরের ভিত্তিতে যদি আমরা 3টি মৌলকে সাজাই, যেমন আমরা যদি সাজাই হলো সোডিয়াম, তারপরে সাজাইলাম হলো ম্যাগনেসিয়াম, তারপরে সাজাইলাম হলো অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম এভাবে যদি সাজানো হয় তাহলে দেখা যাবে যে এই সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি হলো 23, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর আমরা জানি হলো 24, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হলো কত? 27। এখন এই বিজ্ঞানী ডোভেরাইনার তিনি বলেছেন যে পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলোকে যদি সাজানো হয় ছোট থেকে বড়, তাহলে 3টি মৌলকে যদি আমরা পাশাপাশি সাজাই পারমাণবিক ভরের ভিত্তিতে, তাহলে প্রথম মৌলের সঙ্গে তৃতীয় মৌলটা যদি যোগ করি, মানে পারমাণবিক ভর যদি যোগ করি, তাহলে সোডিয়াম হলো 23, অ্যালুমিনিয়াম হলো 27। তাহলে 23 + 27, এই তাদেরকে যোগ করলে এই যোগফলটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা এই মাঝে যে মৌলটা আছে সেই মৌলের ভরের সমান হবে অথবা কাছাকাছি হবে। তাহলে আমরা একটু যোগ করে দেখি কত আসতেছে। যোগ করলে আমাদের আসতেছে হলো 30। তাহলে
20-20-40 আর হলো 7, 20-20-40, সরি এখানে আসতেছে হলো 50, 20-20-40, 40 আর হলো 10, 50, দুঃখিত। তাহলে এই যোগফলটা আসতেছে কত? 50। 50কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা আসতেছে কত? 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা আসতেছে হলো 25। অর্থাৎ এই 25 এটা হলো ম্যাগনেসিয়ামের যে পারমাণবিক ভর আছে 24, এই ভরের কাছাকাছি, সমান না হলে কাছাকাছি এসেছে। তাহলে বিজ্ঞানী ডোবে রাইনার এই কথাটাই বলেছিলেন যে যদি আমরা পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলোকে সাজাই তাহলে প্রথম মৌলের সাথে তার পরবর্তী 3 নম্বর মৌলের পারমাণবিক ভর যোগ করলে এবং ওই যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটা হলো তার মাঝের মৌলের কাছাকাছি অথবা সমান। তো এটা ছিল ডোবে রাইনারের সূত্র। আর এখানে এখন আমাদের মনে রাখতে হবে ডোবে রাইনারের এই সূত্রটার নাম হইল ত্রয়ী সূত্র। তাহলে ডোবে রাইনার যে সূত্রটা উপস্থাপন করেছিল তার এই সূত্রটার নাম কি? ত্রয়ী সূত্র। তার সূত্রের নাম হলো ত্রয়ী সূত্র। ত্রয় মানে হলো 3, এই ত্রয়ী সূত্র। এখন নৈবিত্তিকা যদি আমাদের আসে যে ডোবে রাইনার নিচের কোন সূত্রটি আবিষ্কার করেছিলেন, এখানে থাকবে ত্রয়ী থাকবে, অষ্টক থাকবে, সাথে আরো 2টা অপশন থাকলো। তো আমাদের দাগাইতে হবে ত্রয়ী সূত্র, অথবা এভাবে আসতে পারে যে ত্রয়ী সূত্র আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী নিউল্যান্ড, বিজ্ঞানী তারপর ডোবে রাইনার, মেন্ডেলিভ নাকি মোসলে। তো আমাদের যেটা অ্যান্সার হবে আমরা এই অ্যান্সারটাই দিয়ে দিব, ঠিক আছে। তো এরপরে আবিষ্কার করেছেন বিজ্ঞানী হলো নিউল্যান্ড। তার যে সূত্রটা তিনি উপস্থাপন করেছিলেন পর্যায় সারণী সংক্রান্ত, তার সূত্রের নাম হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে বিজ্ঞানী এরপরে আবিষ্কার করলো বিজ্ঞানী নিউল্যান্ড। তাহলে বিজ্ঞানী নিউল্যান্ড, এই বিজ্ঞানী নিউল্যান্ড যে সূত্রটা আবিষ্কার করেছে তার এই সূত্রের নাম হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। তার এই সূত্রের নাম হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক, নিউল্যান্ডের অষ্টক সূত্র, অষ্টক সূত্র। এই নিউল্যান্ডের অষ্টক সূত্রে বিজ্ঞানী নিউল্যান্ড তিনি আমাদেরকে বলেছেন যে পারমাণবিক ভরের ভিত্তিতে যদি মৌলগুলোকে সাজানো হয় তাহলে, অর্থাৎ পারমাণবিক ভরের ভিত্তিতে যদি মৌলগুলোকে সাজানো হয় তাহলে প্রথম যে মৌলটা আমরা সাজাবো, সাপোজ আমি পারমাণবিক ভরের ভিত্তিতে যদি মৌলগুলো সাজাই, তো প্রথমে আমি লিখলাম হলো ধরো বেরিলিয়াম থেকে শুরু করলাম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, 1 2 3 4 5 6 7, নিয়ন, তারপরে হলো সোডিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়াম। এখানে 1 2 3 4 5 6 7 8 9টা মৌল আমি লিখেছি। তো বিজ্ঞানী নিউল্যান্ড বলেছেন যে পারমাণবিক ভরের ভিত্তিতে যদি মৌলগুলোকে আমরা পর্যায়ক্রমে সাজাই, সাজানোর পর প্রথম যে মৌলটা থাকবে এই মৌলের ধর্ম, এই প্রথম যে মৌলটা থাকবে এই মৌলের ধর্মটা এর পরবর্তী যে 8 নম্বর মৌলটা আছে ওই মৌলটার ধর্মের সঙ্গে মিলে যাবে। তো এটা হলো প্রথম মৌল বেরিলিয়াম, এর পরবর্তী 8 নম্বর মৌল, তার মানে এটা হলো 1, এটা হলো 2, 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা হলো 8। তাহলে বেরিলিয়ামের পরবর্তী 8 নম্বর মৌল হলো ম্যাগনেসিয়াম। অর্থাৎ বেরিলিয়াম প্রথম মৌল হলো আমাদের বেরিলিয়াম, আর এর পরবর্তী 8 নম্বর মৌলটি হলো ম্যাগনেসিয়াম। এই 8 নম্বর মৌলটি হলো ম্যাগনেসিয়াম। এখন বিজ্ঞানী নিউল্যান্ড বলেছেন যে এই প্রথম মৌলের যে ধর্ম আছে
সেই ধর্মটা এর পরবর্তী 8 নাম্বার যে মৌল আছে তার ধর্মের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। তো আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখা যাবে বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, বেরিলিয়াম হলো 2 নম্বর গ্রুপের একটি মৌল। আবার বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হলো 2টি। আবার বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখা যায়, এই বেরিলিয়ামের নাম হলো একটু মৃৎক্ষার ধাতু। বেরিলিয়ামের নাম হলো একটি মৃৎক্ষার ধাতু। আচ্ছা, তারপর আরো বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা আরো যদি বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে বেরিলিয়াম সর্বশেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে। বেরিলিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করে? 2টি ইলেকট্রন ত্যাগ করে। আবার দেখা যায় কি যে বেরিলিয়াম হলো এটি একটু হলো একটি ধাতু। বেরিলিয়াম হলো একটি ধাতু। এই আরো যদি বৈশিষ্ট্য লক্ষ্য করি, বেরিলিয়াম হলো হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড লবণ গঠন করে। তাহলে হ্যালোজেনের সাথে যুক্ত হয় কি করে? হ্যালাইড লবণ উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। ঠিক আছে, এই বেরিলিয়ামের ক্ষেত্রে যে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করলাম, এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি সেম ভাবে হবে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে, তারপর ম্যাগনেসিয়ামের যদি গ্রুপ নির্ণয় করি দেখা যাবে ম্যাগনেসিয়াম একটি 2 নম্বর গ্রুপের মৌল। ম্যাগনেসিয়ামের যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে ম্যাগনেসিয়াম একটি মৃৎক্ষার ধাতু। আবার ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথ থেকে নিষ্ক্রিয়তা অর্জন করার জন্য 2টি ইলেকট্রন ত্যাগ করে। ম্যাগনেসিয়ামও একটি হলো ধাতু, এবং ম্যাগনেসিয়ামও যদি হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে হ্যালাইড লবণ উৎপন্ন করে। যেমন বেরিলিয়ামের সঙ্গে যদি আমরা ক্লোরিন যুক্ত করে দিই তাহলে BeCl2, বেরিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করবে। অপরপক্ষে আবার যদি আমরা ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া দিই তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। ঠিক আছে, তো বিজ্ঞানী নিউল্যান্ড যে কথাটি বলেছিলেন, তো কথাটি মূলত সঠিক ছিল যে পারমাণবিক ভরের ভিত্তিতে যদি আমরা মৌলগুলোকে সাজাই তাহলে প্রথম যে মৌলটা আছে ওই মৌলের ধর্ম তার পরবর্তী 8 নাম্বার মৌলের ধর্মের সঙ্গে পুরোপুরি মিলে যায়। এটাই ছিল বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র। তো আশা করছি তোমরা নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বুঝতে পেরেছো। এরপরে বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সারণীটি উপস্থাপন করেছিলেন, মেন্ডেলিভকে কিন্তু পর্যায় সারণীর জনক বলা হয়। হ্যাঁ, কারণ তিনি সর্বপ্রথম পর্যায় সারণীর ধারণা দিয়েছিলেন। হয়তোবা তার পর্যায় সারণীটি পরবর্তীতে দেখা গেছে যে একটু ত্রুটিপূর্ণ ছিল, অর্থাৎ ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলো মিল ছিল না, কিন্তু তিনি সর্বপ্রথম পর্যায় সারণীর ধারণা দিয়েছিলেন, তাকে পর্যায় সারণীর জনক বলা হয়। ঠিক আছে, এই পর্যায় সারণীর তাকে জনক বলা হয়। এই পর্যায় সারণীতে এসে মেন্ডেলিভ তিনি যে পর্যায় সারণী উপস্থাপন করেছিলেন, সেই মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলের সংখ্যা ছিল 63টি। মৌল ছিল 63টি। নৈর্ব্যক্তিকের জন্য এটা মনে রাখতে হবে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলের সংখ্যা ছিল হলো 63টি। তারপর হলো মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি ছিল হলো পারমাণবিক ভর। ঠিক আছে, আমি বলছি সকল বিজ্ঞানীর এই পরমাণুর ভিত্তি ছিল পারমাণবিক ভর। একমাত্র বিজ্ঞানী মোসলে তার পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তো পরবর্তীতে বিজ্ঞানী মোসলে আসলেন। এই বিজ্ঞানী মোসলে এসে 1913 সালে বিজ্ঞানী মোসলে ঠিক আছে, বিজ্ঞানী মোসলে এই 1913 সালে তিনি এসে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে একটি পর্যায় সারণী উপস্থাপন করলেন।
এই পর্যায় সারণীটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী। এখন নৈমিত্তিক হলো আধুনিক পর্যায় সারণীর জনককে বিজ্ঞানী মোসলে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এটা খুব গুরুত্বের সহিত মনে রাখতে হবে। আধুনিক পর্যায় সারণীর জনক হলো বিজ্ঞানী মোসলে। আর শুধু এমনিতেই যদি বলে পর্যায় সারণীর জনককে, তাহলে অ্যান্সারটি হবে বিজ্ঞানী মেন্ডেলিভ। তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। বুঝতে অসুবিধা হলে সেটাও বলো, আমি সেটা রিপিট করব, আবার কোনো সমস্যা নেই। তো এর পরবর্তীতে আমরা এখন আসবো হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে। পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এখন আমরা আলোচনা করব পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে। পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন পর্যায় সারণীর বৈশিষ্ট্য যদি বলি, তাহলে পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি তোমরা অবশ্যই জানো। সেটা হলো পর্যায় সারণীতে মোট পর্যায় আছে হলো 7টি। পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কতটি? পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা হলো 7টি। গ্রুপ বা শ্রেণী, গ্রুপ বা গ্রুপ আছে হলো এখানে 17টি। পর্যায় সারণীতে গ্রুপ আছে হলো 17টি। তারপর এর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল আছে কতটি জানো? পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল আছে কিন্তু 7টি মৌল। এভাবে যে হেনি আর কাদের যেন রংধনু আঁকে, হেনি আর কাদের যেন রংধনু আঁকে। হি ফর হিলিয়াম, কি সেটা? হেনি আর কাদের যেন রংধনু আঁকে। তাহলে হি ফর হলো হিলিয়াম, নি ফর নিয়ন, আর ফর আর্গন, কে ফর ক্রিপ্টন, জে ফর হলো জেনন, রংধনু মানে হলো রেডন, আকেতে হলো অর্গানেশন ও এস, অর্গানেশন ও এস। এভাবে আমরা পর্যায় সারণীতে যে 7টি মৌল আছে আমরা সেটা মনে রাখতে পারি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তো পরবর্তীতে পর্যায় সারণী চ্যাপ্টারের 2য় নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন অল টাইম, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনার কাছেই চলে যায়। তো আমি দোয়া করবেন আমার জন্য, আমি যে প্ল্যানটা নিয়েছি যেন এই 12টা অধ্যায় সুন্দর মতো প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলসে আমি সুন্দরভাবে সমাধান করতে পারি। ডিটেলসে প্রাইভেট যেভাবে পড়ানো হয় আমি সেভাবেই এখানে শেখানোর জন্য চেষ্টা করব। তো শুধু আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটুকুই কাম্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।